রাজধানীর মিরপুরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও বিতর্ক। ছাত্র জনতার হাতে আটক হওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায়, যেখানে হঠাৎ করে সাধারণ মানুষের নজরে আসেন এই ইউটিউবার। মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হতে থাকে উৎসুক জনতা আর শুরু হয় স্লোগান, বাকবিতণ্ডা এবং উত্তপ্ত পরিস্থিতি। উপস্থিত ছাত্রদের দাবি, জুলাই মাসের গণ আন্দোলনের সময় আরএস ফাহিমের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবং আন্দোলন বিরোধী। তাদের অভিযোগ, তিনি শুধু নিরপেক্ষ ছিলেন না, বরং বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই জনতার মধ্যে ক্ষোভ জমে ওঠে, যা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমকে দেখামাত্রই কিছু ছাত্র তাকে ঘিরে ফেলে এবং তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে ছাত্ররাই তাকে নিজেদের হেফাজতে নেয় এবং পুলিশকে খবর দেয়। তারা দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে তুলে দেওয়া উচিত, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয়। খবর পেয়ে শাহ আলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে জনতার মাঝ থেকে আরএস ফাহিমকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজনার খবর পাওয়ার পরে তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি বিবেচনায় তাকে থানায় নিয়ে আসেন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আরএস ফাহিমের বিরুদ্ধে আগে থেকে 2টি মামলা রয়েছে। সেই মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন জানিয়েছেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে, যেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলেন আরএস ফাহিম। নিজের ভেরিফাইড প্ল্যাটফর্মে তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব তৈরি করা হয়েছে। তিনি লেখেন, আল্লাহ ছাড়া বলার মতো কিছু নেই, সত্য একদিন প্রকাশ পাবেই, আমাকে নিয়ে গিয়ে কোনো মিথ্যা চাপানো যাবে না। তিনি আরো দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের পক্ষেই ছিলেন এবং তার অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, আরএস ফাহিম শুধু আন্দোলনের বিরোধিতা করেননি, বরং প্রকাশ্যে ছাত্রদের উপর সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বর্তমান সময়ে সামাজিক ও রাজনৈতিক বিভাজনের একটি প্রতিফলন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিত্বদের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে তাদের প্রতিটি বক্তব্য ও কর্মকাণ্ড জনমনে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ সবকিছু যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে, সামাজিক মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের দায়বদ্ধতা কতটুকু এবং জনতার প্রতিক্রিয়া কতটা নিয়ন্ত্রিত হওয়া উচিত। একই সঙ্গে এটি স্পষ্ট করে দিয়েছে, রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সময় যে কোনো বিতর্কিত অবস্থান দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে। এখন সবার নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্তে কি বেরিয়ে আসে, অভিযোগগুলোর সত্যতা কতটুকু প্রমাণিত হয়, সেটি নির্ধারণ করবে আরএস ফাহিমের ভবিষ্যৎ এবং এই ঘটনার চূড়ান্ত পরিণতি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জেনজি আর 1972 সালের সংবিধান চায় না। নিজেকে জেনজির প্রতিনিধি দাবি করে তিনি বলেন, নতুন প্রজন্ম জানতে চায়, স্বাধীনতার 30 বছর পর জন্ম নিয়েও তারা কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র ও সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষেরা 1971 সালে রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? পাইনি। রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ তার নির্বাচনী এলাকায় হাতিয়ার নদী ভাঙ্গন সমস্যাও তুলে ধরেন। নির্বাচনের সময় তার গাড়িবহরে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এ সময় ক্ষমতাসীন দলের সদস্যদের কেউ কেউ প্রতিবাদ জানালে অন্যরা থামিয়ে দেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হান্নান মাসুদ অতীত রাজনৈতিক ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, আমরা 1990-এর গণঅভ্যুত্থান ভুলে যাইনি, কিন্তু 1994 সালের মাগুরা উপনির্বাচন কারা আয়োজন করেছিল, আবার সেই ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আরেকটি মাগুরা উপনির্বাচন হবে না, এর নিশ্চয়তা কোথায়? নির্বাচনী প্রচার ও পরবর্তী সময়েও হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ করেন হান্নান মাসুদ।
তার অভিযোগ, এসব হামলায় জড়িত ব্যক্তিরা সেই সব ব্যক্তি যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না, এর মূল্য দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত আইনের ব্যাখ্যা না দিয়ে দেশের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে পথ হারিয়ে নৌকায় মারা যাওয়া 22 অভিবাসন প্রত্যাশীর মধ্যে 12 জন বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। এই তথ্য জানিয়েছে সুনামগঞ্জের পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, তারা এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এর মধ্যে দিরাই উপজেলার 6 জন, জগন্নাথপুর উপজেলার 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার 1 জন আছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যেসব দালালের কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে মামলা করবে জেলা প্রশাসন। মৃত ব্যক্তিদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়, আর যাদের উদ্ধার করা হয়েছে তাদের রাখা হয়েছে গ্রিসের একটি ক্যাম্পে। মারা যাওয়া 22 জনের মধ্যে 12 জন বাংলাদেশের সুনামগঞ্জে, তাদের পরিচয় মিলেছে। 6 মার্চ ভূমধ্যসাগর নৌকায় পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান হবিগঞ্জের এক যুবক, তাকে গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে। 27 মার্চ উদ্ধার হওয়া ব্যক্তিদেরও একই ক্যাম্পে রেখেছে দেশটির কোস্টগার্ড। শনিবার রাতে তার সঙ্গে কথা বলে প্রথম আলো। তিনি বলেন, মূলত খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কারণেই 22 অভিবাসন প্রত্যাশী মারা যান। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল 6 দিন, এতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। বাণিজ্যের আড়ালে 10 বছরে বাংলাদেশ থেকে $6,830 কোটি পাচার হয়েছে। প্রতি ডলার 123 টাকা হিসেবে স্থানীয় মুদ্রায় যা প্রায় 8.5 লাখ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে 25টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। আলোচ্য সময় দেশের মোট বাণিজ্যের 15.86% বিদেশে পাচার হয়েছে। মূলত আমদানিতে মূল্য বেশি দেখিয়ে এবং রপ্তানিতে মূল্য কম দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে। এক্ষেত্রে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। পাচার ঠেকাতে শুল্ক ব্যবস্থাপনা জোরদার, আঞ্চলিক চুক্তির মাধ্যমে তথ্য বিনিময় বৃদ্ধি, মুক্ত বাণিজ্য অঞ্চলের স্বচ্ছতা বাড়ানো ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সুপারিশ করেছে সংস্থাটি। জানতে চাইলে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তবে এই রিপোর্ট ধারণার ভিত্তিতে করা হয়েছে। কে কিভাবে পাচার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। তবে আমরা অর্থ পাচার বন্ধে জিরো টলারেন্সে আছি। আমি এখানে যোগদান করার পর ঘোষণা দিয়েছি, কোনোভাবেই আমরা আর অর্থ পাচার মেনে নেব না। এজন্য নজরদারি বাড়িয়েছি। সংশ্লিষ্ট সদর দপ্তরগুলো কাজ করছে। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। জিএফআইয়ের প্রতিবেদনে বলা হয়, সুশাসনের অভাবে এভাবে অর্থ পাচার হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা পাচার উন্নয়ন ও সুশাসনের জন্য বড় বাধা। এর ফলে অভ্যন্তরীণ সম্পদ আহরণ দুর্বল হয়, কর রাজস্ব কমে যায় এবং জনসেবা ও অবকাঠামো বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকুচিত হয়।